এই পদক্ষেপ আমেরিকার প্রতি ইরানের গভীর অবিশ্বাসের জন্ম দেয়। ইরানের জনতা মনে করতে থাকে যে অত্যাচারী শাহিন শাহকে আমেরিকা সমর্থন করছে এবং ওই শাহকে ফের একবার ওই ইরানের মসনদে বসানোর চেষ্টা করছে আমেরিকা। কারণ ইরানের মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে আমেরিকান ব্রিটিশ অভ্যুত্থান এবং মোহাম্মদ রেজা শাহের ক্ষমতায় ফিরে আসার স্মৃতি তখনও ইরানের মানুষদের মধ্যে রয়ে গেছিল। আর সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এই আশঙ্কায় তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের দখল নেয় ইরানের ছাত্ররা। সেই ইরানের কায়দায় কি তবে এবার ঢাকা বা রাজশাহীতে অবস্থিত ভারতীয় দূতাবাসের দখল নিতে চাইছে ওই বাংলাদেশ? সাম্প্রতিক পরিস্থিতিতে সেই প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে। কিন্তু এখানে মনে রাখা ভালো যে আমেরিকার মতো ভারত কিন্তু কখনোই ওই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি বা বাংলাদেশের কাউকে জোর করে ক্ষমতাচ্যুত বা ক্ষমতায় বসানোর কোনো চেষ্টা কখনো করেনি। ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি মেনেই সমস্ত পদক্ষেপ নিচ্ছে বা নিয়েছে ভারত। চুক্তির বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দিল্লি। তবে কি বাংলাদেশ জুড়ে এই ভারত বিরোধিতার পেছনে রয়েছে অন্য কারণ? সদ্য পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে মাখামাখি শুরু হয়েছে, বাংলাদেশের চরম ভারত বিরোধিতার পেছনে কি রয়েছে ওই পাকিস্তান? আপনাদের আগের একটি এপিসোডে জানিয়েছিলাম বদলে যাওয়া এই বাংলাদেশে নিজেদের ঘাঁটি তৈরি করতে চাইছে পাক জঙ্গি সংগঠনগুলি, যার মধ্যে রয়েছে লস্করে তৈবা, আল কায়দা। তবে কি ওই জঙ্গি সংগঠনগুলোর ইন্ধনেই বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে ভারত বিদ্বেষ? বাংলাদেশের মাটিতেই গড়ে তোলা হচ্ছে জঙ্গি ঘাঁটি। বাংলাদেশে যারা ভারতের বিরোধিতা করছে তারা আবার নিজেদেরকে বিপ্লবী বলে দাবি করছে। তাই বিপ্লবী ছাত্র নেতারা কেমন তার একটা উদাহরণ দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধে হবে যে এরা কেমন বিপ্লবী, কতটা বিপ্লবী আর কতটা সুবিধাবাদী। বিপ্লবী বলতে আপনারা কি বোঝেন? যারা দেশের স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ করতে দুবার ভাবে না, যারা দেশের জন্য হাসি মুখে মৃত্যুবরণ করতে পারে, আরাম বিলাস নয় দেশবাসীর জন্য দিনরাত কষ্টের মধ্যে কাটিয়ে দিতে যারা কোনো দ্বিধাবোধ করে না। মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, এমন একাধিক উদাহরণ আমাদের সামনে রয়েছে। কিন্তু বাংলাদেশের অধুনা বিপ্লবীরা কেমন শুনবেন? সপ্তাহখানেক আগেই এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন ছাত্রনেতা মেহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সূত্র বলছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেও এই দুই ছাত্রনেতা এখনও নাকি সরকারি বাসভবন ত্যাগ করেনি। আসলে এই দুই বিপ্লবী ছাত্রনেতা উপদেষ্টা পদ থেকে ইস্তফাই দিতে চায়নি। নির্বাচনের ঘণ্টা বাজার পর এক প্রকার জোর করে দুজনকে পদত্যাগ করানো হয়। আর এখন উপদেষ্টা পদে না থেকেও সরকারি আরাম আয়েশ ভোগ করে চলেছে বহাল তবিয়তে। কে আর এত আরাম ছাড়তে চায় বলুন? সবই হচ্ছে ওই সরকারি টাকায়, থাকছেন বিলাসবহুল সরকারি বাসভবনে। এই সুখ কি কেউ ছাড়তে চায়? তোর বিপ্লবী হয়েছে তো কি হয়েছে, তা বলে কি আয়েশ থাকবে না? আসলে আয়েশ বা আয়েশে আরামে দিন কাটানোর জন্যই তো এত কিছু নাকি? শুনলে অবাক হবেন, বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগ করার পর কবে সরকারি বাসভবন ছাড়বেন সে বিষয়ে নাকি সুনির্দিষ্ট করে কোনো কিছুই বলা নেই তাদের ওই আইনে। আর তাই এই মাহফুজ বা আসিফ কবে তাদের সরকারি বাসভবন ছাড়বে সে বিষয়ে কোনো কিছুই বলা যাচ্ছে না। এরা আবার নিজেদের বিপ্লবী বলছেন। হ্যাঁ, এটা কি ওই বিপ্লবীদের জন্য অসম্মানজনক নয় তো? তারা তাদের সরকারি আবাসনে থাকবেন কি থাকবেন না, রাস্তায় থাকবেন না, কোথায় থাকবেন তা নিয়ে সত্যি আমাদের কোনো মাথা ব্যথা নেই, মানে ভারতবাসীর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যে খিচুড়ি পাকানো হচ্ছে তার আসল উদ্দেশ্যটা কি? ভারত বিরোধিতার নেপথ্যে কি জঙ্গিবাদ? দেখুন, বাংলাদেশে যে জঙ্গিদের নেটওয়ার্ক রয়েছে তা নতুন কিছু নয়।
2014 সালে রাষ্ট্রসংঘের একটি তথ্য বলে দিয়েছিল যে বাংলাদেশে আল কায়দার নেটওয়ার্ক রয়েছে। 2014 সালের 14 ফেব্রুয়ারি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল আল কায়দা স্যাংশন কমিটির রেজুলেশনে এই সংক্রান্ত তথ্য রয়ে গেছে। আগের একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে লস্কর কমান্ডারদের বাংলাদেশে পাঠানোর পরে এবার নিজে সেখানে যাবার তোড়জোড় শুরু করেছেন ওই লস্করের প্রধান হাফিজ মোহাম্মদ সঈদ। কিভাবে হাফিজকে বাংলাদেশে পাঠানো যায়, কোন পথে হাফিজকে নিরাপদে বাংলাদেশে ঢোকানো যায় তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে ওই জঙ্গি সংগঠনটি। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী গত 25শে অক্টোবর ঢাকায় পৌঁছান এই লস্করের প্রধান হাফিজ সঈদের ঘনিষ্ঠ ইফতিসাম ইলাহি জাহিদ। বাংলাদেশের সীমান্তবর্তী একাধিক জেলায় সফর করেছে সে। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, রংপুরে ধর্মীয় সভা করেছেন এই ইলাহি জাহিদ। প্রতিটি সভাতেই দিয়েছে ভারত বিরোধী ভাষণ, তৈরি করেছে নিজের নেটওয়ার্ক। আর এবার খোদ হাফিজ সঈদ বাংলাদেশে যেতে পারে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে আরও একটি তথ্য সামনে এসেছে। তথ্যটি বলছে বাংলাদেশের 3টি জেলায় ক্যাম্পে 50 জনেরও বেশি রোহিঙ্গা এবং 2টি ইসলামিক জঙ্গি গোষ্ঠী প্রায় 75 জন ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর এই সবটাই হচ্ছে পাকিস্তানের ওই ISI এর তত্ত্বাবধানে। সমস্ত বিষয় নিয়ে মুখে কুলু পেটেছেন শান্তির নোবেল প্রাপক ওই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। যা জানা যাচ্ছে তাতে জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান জেলায় রোহিঙ্গাদের, আর ত্রিপুরার সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং মেঘালয়ের সীমান্তবর্তী সিলেট জেলার খাদিমনগরে জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এর পাশাপাশি আবার গোয়েন্দাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি পাকিস্তানের তামেওয়ালি এলাকার। সেখানে একটি জনসভায় বক্তব্য রাখছেন লস্করের শীর্ষ এক কমান্ডার সাইফুল্লাহ সাইফ। সে জানাচ্ছে হাফিজ সঈদ হাত গুটিয়ে বসে নেই, বাংলাদেশের দিক দিয়ে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে নাকি ওই হাফিজ। সাইফুল্লাহ দাবি লস্করের চররা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে মানে ওই বাংলাদেশে সক্রিয় হয়ে রয়েছে। তারা ভারতকে অপারেশন সিঁদুরের জবাব দিতে তৈরি বলে দাবি করেছে ওই লস্করের শীর্ষ কমান্ডার। সুতরাং বোঝাই যাচ্ছে আজ যা বাংলাদেশে হচ্ছে তার বীজ গত বছরের শেষের দিক থেকেই বপন করা শুরু করেছিল পাকিস্তান আর সেখানে লালিত পালিত হওয়া ওই জঙ্গি সংগঠনগুলো। বাংলাদেশের একটা বিরাট অংশের তরুণ প্রজন্মকে কি তবে জঙ্গিতে রূপান্তরিত করছে ওই ইউনূসের অন্তর্বর্তী সরকার? বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জঙ্গি সংগঠনগুলো যাতে ভারতে নাশকতার ছক তৈরি করতে পারে তার জন্য কি জমি তৈরি করে দিচ্ছেন ইউনূস? আর সে কারণেই কি ওই জুলাই 36 মঞ্চ নামে আলাদা সংগঠন গড়ে তুলে ভারত বিরোধী পরিবেশ তৈরি করা হচ্ছে? কোনো রকম ইন্ধন ছাড়াই, কোনো রকম প্ররোচনা ছাড়াই আজকের এই ছোকরারা কত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে কোত্থেকে? প্রথমে নিজেদের একজনকে হত্যার চেষ্টা, তারপর তার দায় কোনো তথ্য প্রমাণ ছাড়া ভারতের ওপরে চাপানো, এরপর সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে ভারত বিরোধী মন্তব্য, স্লোগান দেওয়া, আর এখন একের পর এক জায়গায় ভারতীয় দূতাবাস ঘেরাও করা, ভারতীয় দূতাবাসের দখল নেবার হুমকি দেওয়া। যা হচ্ছে তা সবই যে একটা চিত্রনাট্যের অঙ্গ তা বুঝতে কোনো অসুবিধে হয় না। আর দেখুন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যে কেউ ভারতের বিরুদ্ধে যা ইচ্ছে মন্তব্য করছে, হুমকি দিচ্ছে, কিন্তু কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছেন না ওই মোহাম্মদ ইউনূস। কাউকে গ্রেপ্তার তো দূরস্থ, গোটা বিষয় নিয়ে মুখ খোলেননি ইউনূস। নিন্দা তো অনেক দূরের কথা, এমন কোনো মন্তব্য করা উচিত নয় বা মন্তব্য থেকে বিরত থাকার জন্য কোনো বার্তা দেননি তিনি। যখন একটি দেশের মাটিতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি অন্য একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে বিনা প্ররোচনায় উস্কানিমূলক বক্তব্য রাখছে, তখন যদি সেই রাষ্ট্রের প্রধান চুপ করে থাকে তবে কি প্রমাণ হয় না যে
তার দেশে যা হচ্ছে তাতে তার সমর্থন রয়েছে। নির্বাক ইউনূস কি সেই সমর্থনের ইঙ্গিতই দিচ্ছেন না? হতে পারে সেখানেও তার স্বার্থ জড়িয়ে আছে, কারণ নির্বাচনের পর তো আর সরকারের অলিন্দে থাকতে পারবেন না তিনি। সে কারণে এখন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন ওই ইউনূস। যা হচ্ছে তাতে বাধা দিতে গেলে যদি ওই রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, তাই বোবাকালা হয়ে থাকাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ, তাই নয় কি? কিন্তু এই বুদ্ধি দিয়ে যে কিভাবে একটা দেশের প্রধান হয়েছেন এই ইউনূস তা বুঝতে পারছি না। কারণ তারা যদি মনে করে থাকেন যে ভারত বিরোধী মন্তব্য করবে, ভারতকে হুমকি দেবে, ভারতের রাষ্ট্রদূতের ওপর হামলা চালানোর কথা বলবে আর ভারত চুপ করে বসে থাকবে, তবে তাদের বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ইতিমধ্যেই ভারত ভিসা প্রদান করা বন্ধ করেছে। বৃহস্পতিবার ঢাকার ভিসা দপ্তর খোলা হলেও রাজশাহী এবং খুলনা বন্ধ রয়েছে। যদি একটানায় ভিসা দপ্তরগুলো বন্ধ থাকে তবে সবচেয়ে মুশকিলে পড়বেন ওই বাংলাদেশের সাধারণ মানুষ।